কুমিল্লার আকাশটা সেদিন সকাল থেকেই গুমোট। কালো মেঘে ঢাকা চারপাশটা দেখে মনে হচ্ছিল যেন যে কোনো মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। কান্দির পাড়ের মোড়ে রোজকার মতো আজও রিকশার টুংটাং শব্দ আর মানুষের কোলাহল ছিল, কিন্তু বর্ষার এই স্যাঁতস্যাঁতে হাওয়া শহরের অলিগলিতে কেমন যেন এক ভারী দমবন্ধ করা বিষণ্ণতা ছড়িয়ে দিয়েছিল। রাস্তার ধারের চায়ের দোকানগুলোতে তখনও সেভাবে ভিড় জমেনি। উনুনের ধোঁয়ার ভেতর দিয়ে একজন কেবল ছাতা মাথায় দিয়ে গরম চায়ে চুমুক দিচ্ছিল। ঠিক এমন একটা মেঘলা সকালে চেনা শহরের এক পুরনো শ্যাওলা ধরা দোতলা বাড়ির সামনে এসে থামল একটা রিকশা। রিকশা থেকে নামল নীলা। সম্বল বলতে হাতে শুধু একটা মাঝারি সাইজের সুটকেস। চোখের নিচে নির্ঘুম রাতের স্পষ্ট ছাপ, চেহারায় রাজ্যের ক্লান্তি, আর বুকের ভেতর সব হারানোর এক অব্যক্ত হাহাকার। রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে দিয়ে সে কিছুক্ষণ সদর দরজাটার দিকে একদৃষ্টে তাকিয়ে দাঁড়িয়ে রইল। এই তো সেই চীনা লোহার গেট, যার রং চটে গিয়ে এখন মরিচা ধরেছে। এই তো সেই বাড়ি যেখানে ওর পুরো শৈশবটা কেটেছে নিশ্চিন্তে। বৃষ্টির দিনে এই উঠোনেই তো বড় ভাই রফিকের সাথে কাগজের নৌকা ভাসাতো। এই দরজা দিয়েই বাবা ওকে প্রথম দিন হাত ধরে স্কুলে নিয়ে গিয়েছিলেন। বাড়িটার প্রতিটি ইঁটে যেন ওর ছোটবেলার হাসির শব্দ আজও লেগে আছে। কিন্তু আজ এই ভীষণ পরিচিত দরজার সামনে দাঁড়িয়ে ওর পা দুটো যেন আর এগোতেই চাইছিল না। একটা অদ্ভুত অপরাধবোধ আর তীব্র সংকোচ আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরছিল ওকে। অনেক কষ্টে বুক ভরে একটা শ্বাস নিয়ে ধীর পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠল নীলা। সদর দরজাটা ভেজানোই ছিল। ভেতর থেকে মাংস কষানোর তীব্র গন্ধ ভেসে আসছে। নীলা আলতো করে দরজাটা ঠেলল। ভাইয়া? গলাটা অকারণে কেঁপে গেল ওর। রান্নাঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে এলো ভাবি, রুমা। নীলাকে ওভাবে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে রুমার কপালের ভাঁজটা মুহূর্তেই গভীর হল। বিরক্তিটা লুকানোর কোনো চেষ্টাই করল না সে। নীলা, তুমি হঠাৎ এই অসময়? কাউকে তো কিছু জানাওনি। আর হাতে এসব কি? নীলা হাতের ভারী সুটকেসটা পাশে নামিয়ে রাখল। কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকার পর ভাঙা গলায় বলল, ভাবি, আমার সব শেষ হয়ে গেছে। তারেক আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ও ও আরেকটা বিয়ে করেছে। কথাগুলো যেন বিশাল কোনো পাথরের মতো ভারী হয়ে ঘরের মেঝেতে আছড়ে পড়ল। ড্রয়িং রুমের সোফায় বসে এক মনে খবরের কাগজ পড়ছিল বড় ভাই রফিক। কথাটা কানে যেতেই হাতের কাগজটা খসে পড়ল নিচে। সে চশমার ফাঁক দিয়ে স্তব্ধ হয়ে নীলার দিকে তাকিয়ে রইল ঠিকই, কিন্তু মুখ ফুটে সান্ত্বনার একটা কথাও বলতে পারল না। রফিকের চোখে স্পষ্ট বিরক্তি আর সংসারের নতুন এক উপদ্রব এসে হাজির হবার দুশ্চিন্তা। সেই অস্বস্তিকর নীরবতাটা ভাঙল রুমা। সে কি কথা! মেয়েদের সংসার করতে গেলে তো একটু মানিয়ে নিতেই হয়। কথায় কথায় রাগ করে চলে এলেই তো আর হয় না। তা এখন কি করবে ভেবেছ? নীলা ধীর গলায় বলল, আমি কিছুদিন এখানে থাকব ভাবি। কথাটার সাথে সাথেই রুমার মুখটা শ্রাবণের মেঘের মতো কালো হয়ে গেল। সে রফিকের দিকে একবার আর চোখে তাকিয়ে ঝামটা দিয়ে উঠল। কিছুদিন মানে ঠিক কতদিন? আমাদের তো নিজেদেরই টানাটানির সংসার। রফিকের ব্যবসায় এমনিতেই মন্দা, তার উপর ছেলে মেয়েদের পড়ার এত খরচ, প্রাইভেটের বেতন, এর মধ্যে তুমি এখানে কতদিন খাবে পড়বে? এই একটা প্রশ্ন নীলার বুকের ভেতর বিষাক্ত তীরের মতো বিঁধল। ও ভেবেছিল ভাই অন্তত মাথায় হাত রেখে বলবে, কাঁদিস না নীলা, আমি তো আছি, এটা তো তোরও বাড়ি। কিন্তু আশ্রয়ের প্রথম প্রশ্নটাই হলো দিন গোনার। একটা দীর্ঘশ্বাস ফেলে নীলা বলল, আমি এখনো কিছু ভাবিনি। রফিক তখন একটু গলা খাঁকারি দিয়ে বলল, দেখ নীলা, পরিস্থিতি তো আর আগের মতো নেই। বাবা বেঁচে নেই, তুইও এখন আর ছোট নোস। একটা ডিভোর্সি মেয়ে বাপের বাড়িতে মাসের পর মাস পড়ে থাকলে সমাজের মানুষও নানা রকম কথা শোনাবে, পাড়াপড়শিরা হাসাহাসি করবে। রুমা এবার একটু গলা নামিয়ে কিন্তু যথেষ্ট শুনিয়েই বলল, তাছাড়া তোমার পুরনো ঘরটা তো এখন আমরা বাবুর্চিখানা আর স্টোর রুম বানিয়ে ফেলেছি। ঘরের যা অবস্থা, ওখানে তো আর থাকা যাবে না। তুমি বরং এক কাজ করো, ওই ছাদের কাছের ছোট চিলেকোঠার ঘরটায় গিয়ে উঠো। আপাতত ওখানেই তোমার থাকার ব্যবস্থা হোক। নীলা আর টু শব্দটিও করল না। নীরবে নিজের সুটকেসটা টেনে নিয়ে সেই স্যাঁতস্যাঁতে ধুলোয় ভরা চিলেকোঠার ঘরের দিকেই পা বাড়াল সে। দরজাটা খুলতেই একটা ভ্যাপসা গন্ধ নাকে এসে লাগল।
ভেতরে গাদাগাদি করে রাখা ভাঙা আসবাবপত্র, পুরনো বাক্স আর চারদিকে ঝুলছে মাকড়সার জাল। সে ক্লান্ত শরীরটা নিয়ে একটা ভাঙা টুরের ওপরই বসে পড়ল। জানালা দিয়ে বাইরের আকাশটার দিকে তাকালো। তখনও টিপটিপ করে বৃষ্টি পড়ছে। ঠিক ওই মুহূর্তে একটা নির্মম সত্য খুব স্পষ্টভাবে বুঝতে পারল সে। স্বামী তাকে ঘর ছাড়া করেছে, আর নিজের রক্তের সম্পর্ক তাকে আশ্রয় দেওয়ার সময় দাড়িপাল্লায় মেপে মেপে হিসেব কষছে। সন্ধ্যা নামল। বাড়ির সবাই রাতের খাবার খেতে বসল। টেবিলে মাছের টুকরো আর ধোঁয়া ওঠা ভাত, কিন্তু পরিবেশটা এক অদ্ভুত থমথমে নীরবতায় মোড়া। রফিক হঠাৎ নীরবতা ভেঙে সরাসরি কাজের কথায় এলো। নীলা, আমি সোজাসুজিই বলছি, এরপর কি করবি ভেবেছিস? সারা জীবন তো আর এভাবে বসে বসে খাওয়া চলবে না। নীলা মাথা নিচু করেই জবাব দিল, আমি একটা চাকরি খুঁজব ভাইয়া। কথাটা শুনে রুমা রীতিমতো ব্যঙ্গ করে উঠল। তুমি তো এসএসসির পর আর বইয়ের পাতায় চোখ রাখনি, তোমাকে কে চাকরি দেবে শুনি? আর এই ছোট শহরে ডিভোর্সি মেয়েদের নিয়ে মানুষের কথার অভাব নেই। তুমি বাইরে বেরোলে আমাদেরও তো সম্মান নিয়ে টানাটানি পড়বে। নীলা এবার স্থির দৃষ্টিতে রুমার দিকে তাকালো। যখন তারেক আমাকে প্রতিদিন পশুর মতো মারধর করত, তখন তো সমাজের ওই মানুষগুলো আমাকে বাঁচাতে আসেনি ভাবি। তখন তো তাদের সম্মানে আঘাত লাগেনি। রফিক ধমকের সুরে বলে উঠল, নিজের রাগ আমাদের ওপর ঝাড়িস না নীলা। তুই মানিয়ে চলতে পারিসনি, এটা তোরই ব্যর্থতা। একটা মেয়ে সংসার ধরে রাখতে না পারলে দোষটা তারই হয়। নীলা একটা ম্লান হাসি হাসল। হ্যাঁ ভাইয়া, সেদিন তুমিই বলেছিলে মেয়েদের একটু মুখ বুঝে সহ্য করে নিতে হয়। পিঠে দু চার ঘা পড়লেও সেটা স্বামী স্ত্রীর ভেতরের ব্যাপার। চিলে কোঠার জানালার পাশে বসে সেই রাতে আর দু চোখের পাতা এক করতে পারল না নীলা। বৃষ্টির ফোঁটাগুলো এক টানা টিনের চালে আছড়ে পড়ছিল। ওর মনে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, মানুষের নিজের কি কোনো দাম নেই? এই জীবনটা কি এভাবেই সারা জীবন অন্যের দয়ায়, অন্যের খোঁটা শুনে কাটাতে হবে? পরের দিন সকাল থেকেই নীলার জীবনটা একেবারেই অন্যরকম হয়ে গেল। ভোরবেলা উঠে সে বাড়ির সব কাজ সেরে ফেলত। ঘর মোছা, কাপড় কাচা থেকে শুরু করে রান্না বান্না সব। যেন এই বাড়ির অবৈতনিক এক কাজের বুয়া। তারপর একটা পুরনো ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ত চাকরির খোঁজে। কুমিল্লার অলিগলি, বুটিক শপ, বিউটি পার্লার, ছোটখাটো স্কুল, সব জায়গায় হন্যে হয়ে ঘুরল সে। কিন্তু সব জায়গা থেকেই ওই একটাই বাঁধা ধরা উত্তর আসত, আমাদের লোক লাগবে না, বা আপনার তো কোনো অভিজ্ঞতা নেই। একদিন ভর দুপুরে রোদ মাথায় নিয়ে ক্লান্ত পায়ে বাড়ি ফিরে সে দেখল ড্রয়িং রুমে কিছু অপরিচিত মানুষ বসে আছে। রুমার ছোট বোনের বিয়ের সম্বন্ধ দেখতে এসেছে ছেলেপক্ষ। নীলা সদর দরজা দিয়ে ঘরে ঢুকতেই রুমা তড়িঘড়ি ছুটে এসে ওকে একপাশে সরিয়ে ফিসফিস করে বলল, তুমি সোজা চিলে কোঠাতেই চলে যাও নীলা। মেহমানদের সামনে একদম বের হওয়ার দরকার নেই। তারা শুনলে ভাববে এ বাড়িতে অলক্ষণে ডিভোর্সি মেয়ে থাকে। আমার বোনের বিয়েটা ভেঙে যাবে তোমার জন্য। নীলার আর বুঝতে বাকি রইল না যে সেই বাড়ির জন্য নিছকই একটা লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে। ও আর একটা কথাও বলল না, সোজা নিজের ঘরে চলে গেল। সেদিনই সে চূড়ান্ত সিদ্ধান্তটা নিয়ে ফেলল, সে আর এখানে এক মুহূর্তও থাকবে না। কয়েকদিন পর একটা পুরনো বান্ধবীর সাহায্যে ঢাকায় বড় একটা হস্তশিল্প ও বুটিক হাউসে সামান্য বেতনে সেলাইয়ের কাজ জুটে গেল ওর। সেদিন বিকেলেই সে রফিক আর রুমার সামনে গিয়ে দাঁড়াল। ভাইয়া, আমি ঢাকায় একটা চাকরি পেয়েছি। রফিক অবাক হয়ে বলল, ঢাকায়? তুই একা মেয়ে শহরে থাকবি কোথায়? কেউ কিছু বললে দায়ভার কিন্তু আমি নিতে পারব না। নীলা খুব শান্ত গলায় জবাব দিল, মহিলা হোস্টেলে থাকব আমি। আগামী শুক্রবারই আমি চলে যাচ্ছি। রুমার মুখে তখন একটা স্পষ্ট স্বস্তির হাসি ফুটে উঠেছে। শুক্রবার সকালে রিকশা এসে বাড়ির সামনে দাঁড়াল। রফিক সদর দরজায় দাঁড়িয়েছিল। একটু যেন অপরাধবোধ কাজ করছিল তার ভেতরে। আমাদের উপর রাগ করেছিস নীলা? সে জিজ্ঞেস করল। নীলা সুটকেসটা রিকশায় তুলতে তুলতে বলল, রাগ নয় ভাইয়া, আমি শুধু এটুকু বুঝতে পেরেছি, নিজের পায়ের তলার মাটি শক্ত না হলে এই পৃথিবীতে কেউ মাথা গোজার ঠাঁই দেয় না। রিকশাটা যখন কান্দির পাড় ছাড়িয়ে হাইওয়ের দিকে এগোচ্ছিল, নীলা একবারের জন্যেও আর পেছন ফিরে তাকায়নি। বাসে উঠে জানালার বাইরে এক দৃষ্টে তাকিয়ে রইল সে। কত চেনা পথঘাট, কত পুরনো স্মৃতি পিছনে ফেলে এক সম্পূর্ণ অনিশ্চিত গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে ও। কিন্তু আজ ওর বুকের ভেতর অদ্ভুত একটা জোর এসে ভর করেছে। ভয় করছে ঠিকই, কিন্তু এবার সে এমন একটা জায়গায় যাচ্ছে
যেখানে কেউ তাকে মেপে মেপে জিজ্ঞেস করবে না আর কতদিন থাকবে। ঢাকায় আসার পর নীলার জীবনটা পুরোপুরি বদলে গেল। ফার্ম গেটের কাছে গিজগিজে একটা মহিলা হোস্টেলে জায়গা হলো ওর। ছোট্ট একটা রুম, যেখানে ওর সাথে আরও ৩ জন মেয়ে থাকে। সকালে ঘুম থেকে উঠেই বাথরুমের জন্য লম্বা লাইন, কোনো মতে তাড়াহুড়ো করে তৈরি হওয়া, আর ঢাকার অসহ্য জ্যাম ঠেলে ঘামে ভিজে অফিসে পৌঁছানো, এটাই হয়ে দাঁড়ালো ওর প্রতিদিনের রোজনামচা। প্রথম যেদিন সে বুটিক হাউসে কাজে যোগ দিল, সেলাই মেশিনের সামনে বসে ভয়ে বুকটা কাঁপছিল ওর। কিন্তু ম্যানেজার ওর হাতের নিখুঁত কাজ দেখে ভীষণ খুশি হলেন। পিঠ চাপড়ে বললেন, আপনার হাতে তো জাদু আছে। সেই ছোট্ট প্রশংসাটাই নীলার জন্য অনেক বড় প্রাপ্তি ছিল, কারণ জীবনেই প্রথমবার কেউ ওর কাজের মূল্যায়ন করছিল। মাস শেষে যখন জীবনের প্রথম বেতনের খামটা হাতে পেল, নীলার চোখের কোণটা ভিজে উঠেছিল। টাকার অঙ্কটা খুব বেশি ছিল না ঠিকই, কিন্তু ওই টাকাটাই ছিল ওর ঘুরে দাঁড়ানোর, ওর আত্মসম্মানের প্রথম ভিত। ওই টাকা দিয়ে সে নিজের জন্য সুন্দর একটা নতুন সুতির শাড়ি কিনল আর হোস্টেলের বন্ধুদের প্রাণ ভরে মিষ্টি খাওয়ালো। এরপর দিনগুলো খুব দ্রুত কাটতে লাগল। নীলা নিজের কাজের প্রতি এতটাই সৎ আর মনোযোগী ছিল যে 1 বছরের মাথাতেই তাকে প্রমোশন দিয়ে সুপারভাইজার করে দেওয়া হলো। এখন অফিসে ওর নিজস্ব একটা ডেস্ক আছে, টেবিলে ল্যাপটপ থাকে। সে নিজে কাপড়ের ডিজাইন বোঝে, কাস্টমারদের সাথে আত্মবিশ্বাসের সাথে কথা বলে। হোস্টেলের জীবনটাও সে দারুণ উপভোগ করতে শুরু করেছে। ছুটির দিনে বন্ধুদের সাথে টিএসসিতে বসে চা খাওয়া, হাতির ঝিলে মুক্ত বাতাসে হাঁটা, এই সব কিছুর মাঝেই সে জীবনের একটা নতুন মানে খুঁজে পেল। একদিন বিকেলে অফিস থেকে বের হওয়ার সময় হঠাৎ ওর ফোনটা বেজে উঠল। স্ক্রিনে একটা অপরিচিত নম্বর জলজল করছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে খুব চেনা একটা কণ্ঠস্বর ভেসে এলো। নীলা, কেমন আছো তুমি? গলাটা তারিকের। নীলার বুকের ভেতরটা মুহূর্তের জন্য ছ্যাঁত করে উঠল। যে মানুষটা ওকে একদিন ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছিল, সে আজ হঠাৎ এতদিন পর কেন ফোন করল? নীলা নিজেকে শক্ত করে খুব শান্ত গলায় বলল, আমি ভালো আছি, কি দরকার? তারিক একটু ইতস্তত করে বলল, আমার তোমার সাথে একটু কথা ছিল, একবার কি দেখা করা যাবে? নীলা কয়েক সেকেন্ড চুপ করে রইল। ওর চোখের সামনে ভেসে উঠল সেই অভিশপ্ত রাতের কথা, যেদিন সে তারিকের পায়ে ধরে অঝরে কেঁদেছিল, আমাকে বের করে দিও না, আমি কোথায় যাব? কিন্তু পরক্ষণেই ওর মনে হলো সে তো এখন আর সেই অসহায় দুর্বল নীলা নেই। সে শক্ত গলায় বলল, ঠিক আছে, আগামীকাল সন্ধ্যায় ধানমন্ডির ওই পুরনো ক্যাফেটায় এসো। পরদিন সন্ধ্যায় ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। রাস্তায় গাড়ির একটানা হর্ন আর ঘরে ফেরার জন্য মানুষের তীব্র তাড়াহুড়ো। নীলা ছাতা মাথায় দিয়ে ক্যাফেতে পৌঁছাল। জানালার ধারের একটা টেবিলে তারিক বসে আছে। ওকে বেশ বিধ্বস্ত আর চরম ক্লান্ত দেখাচ্ছে। চেহারার সেই জৌলুস আর নেই। নীলা গিয়ে সোজা ওর সামনে চেয়ারটায় বসল। ওয়েটার আসতেই নিজের জন্য একটা ব্ল্যাক কফি অর্ডার করল ও। তারিক কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বলল, নীলা, আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। নীলা কফির কাপে ধীরে সুস্থে চুমুক দিয়ে স্থির দৃষ্টিতে তারেকের দিকে তাকাল। ভুল নাকি বোকামি? তারেক একটা ভারী দীর্ঘ শ্বাস ফেলে বলল, শায়লা আমাকে ধোঁকা দিয়েছে। আমার ব্যবসার জমানো সব টাকা নিয়ে ও অন্য একটা ছেলের সাথে পালিয়েছে। আমি এখন আক্ষরিক অর্থেই পথের ভিখারি হয়ে গেছি। আমি আজ খুব ভালো করে বুঝতে পেরেছি জীবনে তুমিই আমার আসল আপন ছিলে। নীলা একটু শব্দ করেই হাসল। তারিক, মানুষ যখন বিপদে পড়ে কেবল তখনই তার পুরনো আপন মানুষের কথা মনে পড়ে। কিন্তু আমি তো তোমার জীবনের কোনো ব্যাকআপ প্ল্যান নই যে চাইলেই যখন খুশি আবার ফিরে আসা যাবে। তারিক কাতর গলায় কাকুতি মিনতি করতে লাগল। আমি নতুন করে সব শুরু করতে চাই নীলা। আমরা কি আবার আগের মতো এক হতে পারি না? আমি তোমাকে রানীর মতো রাখব। নীলা অত্যন্ত শান্ত অথচ দৃঢ় গলায় বলল, যেদিন তুমি আমাকে ওই বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, ঠিক সেদিনই আমার বুকের ভেতর থেকে তোমার জন্য জমানো সব মায়া মরে গিয়েছিল। ভাঙা কাঁচ আর ভাঙা বিশ্বাস, দুটোই আসলে এক। জোর করে জোড়া লাগালেও দাগটা ঠিকই থেকে যায়। নীলা টেবিলের উপর কফির বিলের টাকাটা রেখে উঠে দাঁড়াল। ভালো থেকো তারিক। ক্যাফে থেকে বেরিয়ে বৃষ্টির রাস্তায় একা একা হাঁটতে হাঁটতে নীলার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছিল। সে যে বিষাক্ত অতীতকে পেছনে ফেলে অনেক দূর এগিয়ে এসেছে, এই সত্যিটাই আজ তাকে নতুন করে বাঁচতে শেখাল।
এর বেশ কিছুদিন পর হঠাৎ একদিন ভরদুপুরে নীলার অফিসে রুমার ফোন এলো। রুমার গলাটা কান্নায় ভেঙে পড়ছিল। নীলা, রফিক তো হাসপাতালে, ওর ম্যাসিভ স্ট্রোক হয়েছে। ডাক্তার বলছে আজকেই এমার্জেন্সি আইসিইউতে নিতে হবে, কিন্তু এতগুলো টাকা তো আমাদের কাছে নেই। আত্মীয় স্বজন কেউ ধার দিচ্ছে না। তুমি কি একবার আসতে পারবে? খবরটা শুনে নীলার হাত থেকে অফিসের ফাইলটা প্রায় পড়েই যাচ্ছিল। যে ভাই ওকে একদিন সংসারের বোঝা ভেবেছিল, আজ তার নিজের জীবনের উপর দিয়েই এত বড় একটা ঝড় বয়ে যাচ্ছে। নীলা এক মুহূর্তও দেরি করল না। বসের কাছ থেকে জরুরি ছুটি নিয়ে সে সরাসরি কুমিল্লার হাসপাতালেই রওনা দিল। হাসপাতালের করিডোরে ঢুকতেই সেই চেনা ওষুধের কড়া গন্ধ, সাদা দেওয়াল আর নার্স ডাক্তারদের ব্যস্ত ছোটাছুটি। আইসিইউয়ের বাইরে দাঁড়িয়ে রুমা অঝরে কাঁদছিল। নীলাকে দেখেই সে ছুটে এসে জড়িয়ে ধরল। আমাকে মাফ করে দাও নীলা, আমরা তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। নীলা রুমাকে কোনো মতে সান্ত্বনা দিয়ে সোজা ক্যাশ কাউন্টারে চলে গেল। নিজের জমানো সব সঞ্চয় আর অফিস থেকে নেওয়া অ্যাডভান্স টাকা দিয়ে সে ভাইয়ের চিকিৎসার পুরো বিলটা মিটিয়ে দিল। টানা 3 দিন হাসপাতালের ঠান্ডা মেঝেতে নির্ঘুম রাত কাটিয়ে সে ভাইয়ের সেবা করল। অবশেষে রফিকের জ্ঞান ফিরল। বিপদ কেটে যাওয়ার পর তাকে যখন কেবিনে দেওয়া হলো, নীলা গিয়ে বসল তার ঠিক পাশে। রফিক চোখ খুলেই বোনকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। নীলারে, আমি তোর সাথে একদম অমানুষের মতো আচরণ করেছিলাম। তুই সেদিন ওইভাবে বাড়ি থেকে চলে না গেলে আমি হয়তো জীবনেও বুঝতে পারতাম না আমি কতটা জঘন্য আর স্বার্থপর ছিলাম। নীলা পরম মমতায় ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না ভাইয়া, আমি সব ভুলে গেছি। রফিক বোনের হাত দুটো চেপে ধরে বলল, তুই ঢাকা ছেড়ে আবার আমাদের কাছে ফিরে আয়, এই বাড়িটা তো তোরও। নীলা ম্লান হেসে জবাব দিল, বাড়িটা আমার ঠিকই, কিন্তু আমি আর ওখানে ফিরে যাব না ভাইয়া। আমি এখন নিজের পায়ে একা চলতে শিখে গেছি। নিজের একটা ছোট্ট জগৎ তৈরি করেছি আমি। সেই জগৎ ছেড়ে আমি আর কারো আশ্রয় ফিরে যেতে চাই না। রফিক আজ খুব ভালো করেই বুঝল তার সেই ছোট্ট অবুঝ বোনটা আজ সত্যিই অনেক বড় হয়ে গেছে। মাসখানেক কেটে গেছে। নীলার অফিসে সেদিন একটা দারুণ খুশির খবর এলো। তাদের বুটিক হাউসের একটা নতুন শাখা খোলা হচ্ছে দুবাইতে, আর কোম্পানির মালিক খোদ সেই শাখার প্রধান হিসেবে নীলাকেই নির্বাচিত করেছেন। এটা ছিল নীলার জীবনের এক অভাবনীয় অর্জন। প্রমোশন, নতুন দেশ, নতুন বড় দায়িত্ব। যেদিন নীলা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষা করছিল, তখন ওর চোখে মুখে এক অন্যরকম আত্মবিশ্বাসী দীপ্তি। বাইরে তখনও ঢাকার সেই চীনা জ্যাম আর নিত্যদিনের কোলাহল। সে কাঁচের বিশাল দেওয়াল গলে বাইরের খোলা আকাশের দিকে তাকালো। ওর মনে হলো জীবন কখনো কখনো আমাদের খুব নিষ্ঠুরভাবে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় ঠিকই, কিন্তু সেই অপরিচিত রাস্তাই আমাদের নতুন আর সঠিক গন্তব্য চিনতে সবচেয়ে বেশি সাহায্য করে। নীলার এই দীর্ঘ লড়াই আমাদের চোখে আঙুল দিয়ে একটা কঠিন বাস্তব শিখিয়ে যায়। জীবন কখনো কারো কাছে দয়া ভিক্ষা করে পার করা যায় না। নিজের আত্মসম্মান আর নিজের শক্ত অবস্থানটা নিজেকেই অর্জন করে নিতে হয়। চারপাশের মানুষ আপনাকে ঠিক ততদিনই মূল্যহীন মনে করবে যতদিন আপনি তাদের ওপর নির্ভরশীল থাকবেন, কিন্তু যেদিন আপনি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের আকাশটা নিজেই গড়ে নেবেন, সেদিনেই একই পৃথিবী আপনার দিকে সম্মানের দৃষ্টিতে তাকাবে। অধিকার আর সম্মান কেউ কখনো রূপোর থালায় সাজিয়ে উপহার দেয় না, নিজের যোগ্যতা দিয়ে সেটা ছিনিয়ে নিতে হয়। জীবন কখনো কখনো সবচেয়ে আপন মানুষদের মাধ্যমেই আমাদের চরম আঘাত করে ঠিকই, কিন্তু সেই অপ্রত্যাশিত আঘাতই হয়তো আমাদের নিজের পায়ে দাঁড়ানো সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে। নীলা কারো দয়ার অপেক্ষা করেনি, সে নিজের পায়ের তলার মাটি নিজেই শক্ত করেছে, আর এটাই হলো জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে চূড়ান্ত জয়।